চলো আজকে আমরা এই ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার যেটা আমরা করছিলাম স্থিতিগতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ এবং স্থিতিস্থাপকতা, সেটা আমরা পার্ট 2টা আজকে দেখে নেব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 11 নম্বর দেখো। ঠিক আছে, এর আগে আমরা 1 থেকে 10 নম্বর অবধি করে নিয়েছি। ঠিক আছে, যারা দেখোনি ক্লাসটি তারা একবার প্লে লিস্টটিকে দেখে নাও। চলো 11 নম্বর দেখো, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সাথে কেমন হয়। ঠিক আছে, এটা শেষে দেখো WBCS প্রিলিমস 2017 সালে। ঠিক আছে, তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে, এই রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সাথে কেমন হয়, সেটি হয় সমানুপাতিক। চলো এবার কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই এখান থেকে। 1 নম্বর দেখো, ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়। ঠিক আছে, তো ভরবেগের পরিবর্তনের হারকেই বলা হয় প্রযুক্ত বল। 2 নম্বর দেখো, ভরবেগের একক কি। ঠিক আছে, এসআই একক। তো ভরবেগের এসআই একক হলো কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভরবেগের এসআই একক। 3 নম্বর দেখো, বল স্থির থাকলে সময়ের সাথে ভরবেগের পরিবর্তন কেমন হয়। যদি বল স্থির থাকে তো সময়ের সাথে ভরবেগের পরিবর্তন কেমন হবে, সেটি ধ্রুবক থাকবে। 4 নম্বর দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কেমন। তো নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হলো এফ ইকুয়াল টু এফ সমান সমান এম এ। ঠিক আছে, এটা হলো কি, এটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। 5 নম্বর দেখো, কোন রাশির একক ও ঘাত বলের এককের সমান। ঠিক আছে, কোন রাশির একক ও ঘাত বলের এককের সমান। তো আমাদের উত্তর হয়ে যাবে কি, সেটা হলো বলের ঘাত। ঠিক আছে, তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 12 নম্বর, একটি বস্তু সমবেগে চলে তার ত্বরণ কত হবে। দেখো এটা এসেছে WAP কনস্টেবল 2015 সালে। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে, একটি বস্তু সমবেগে চলে তার ত্বরণ কত হবে, তার ত্বরণ হবে হচ্ছে 0। ঠিক আছে, এটা ভালো মনে রাখবে, সমবেগে চললে। চলো এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। বেগের পরিবর্তন না হলে ত্বরণ কি হয়। ঠিক আছে, যদি বেগের কোনো পরিবর্তনই না হয় তো সেক্ষেত্রে ত্বরণ কি, 0 হয়ে যাবে। 2 নম্বর দেখো, সমত্বরণে চললে বেগ কেমন হয়। যদি সমত্বরণে চলে তাহলে বেগ সুষমভাবে বাড়তে থাকবে। 3 নম্বর দেখো, ত্বরণের একক কি। সিজিএস পদ্ধতিতে, তো সিজিএস পদ্ধতি ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণের সিজিএস পদ্ধতিতে একক। 4 নম্বর দেখো, সমদ্রুতিতে চললে কি বস্তুটির বেগ পরিবর্তন হতে পারে। উত্তর হবে হ্যাঁ, অভিমুখ বদলালে এই সমদ্রুতিতে চললে বস্তুটির বেগ পরিবর্তন হতে পারে। 5 নম্বর দেখো, মন্দন বলতে কি বোঝায়। ঠিক আছে, ঋণাত্মক ত্বরণ বা বেগ হ্রাসের হারকেই বলা হয় কি, মন্দন বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখি নিই এবার আমরা। 13 নম্বর, ক্রিয়া ও প্রতিক্রিয়ার বলের মধ্যবর্তী কোণ কত। দেখো এটা এসেছে পিএসসি ক্লার্কশিপ 2005 সালে। ঠিক আছে, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 180 ডিগ্রি। যেহেতু তারা পরস্পর বিপরীতমুখী, তাই বিপরীতমুখী হলে কি হবে, বিপরীতমুখী হলে 180 ডিগ্রি হয়ে যাবে, তাই তো। চলো সম্ভাব্য প্রশ্ন দেখে নিই এবার আমরা। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কি একে অপরকে প্রশমিত করতে পারে। ঠিক আছে, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, তো উত্তর হয়ে যাবে না, কারণ তারা ভিন্ন বস্তুর উপর কাজ করে, তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একে অপরকে প্রশমিত করতে পারবে না। 2 নম্বর দেখো, ঘর্ষণ বল স্পর্শতলের সাথে কিভাবে কাজ করে। তো ঘর্ষণ বল স্পর্শতলের সাথে সমান্তরালে বা স্পর্শক বরাবর কাজ করে। 3 নম্বর দেখো, গাড়ি চলতে শুরু করলে চাকা রাস্তার উপর কোন দিকে বল প্রয়োগ করে। ঠিক আছে, যখন গাড়ি চলতে শুরু করে তখন চাকা রাস্তার সঙ্গে কি বিপরীত দিকে বল প্রয়োগ করে, তার পেছনের দিকে বল প্রয়োগ করে। 4 নম্বর দেখো, সাঁতার কাটার সময় আমরা জলকে কোন দিকে ঠেলি। তো সাঁতার কাটার সময় আমরা জলকে পেছন দিকে ঠেলি। 5 নম্বর দেখো, নিউটনের তৃতীয় সূত্রের সীমাবদ্ধতা কোথায়। ঠিক আছে, তো এটি সীমাবদ্ধতা কোথায়, এতে অতি উচ্চ বেগ বা আলোর বেগের কাছাকাছির ক্ষেত্রে এটির সীমাবদ্ধতা রয়েছে। তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 14 নম্বর, ঘর্ষণ বল বা ফ্রিকশন গতির সাপেক্ষে কোন দিকে কাজ করে। দেখো এটা এসেছে WPSI 2021 সালে। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন এটা। তো ঘর্ষণ বল গতির সাপেক্ষে কোন দিকে কাজ করে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি, গতির বিপরীত দিকে এটি কাজ করে। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো এবার কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। পিচ্ছিল রাস্তায় হাঁটা কঠিন কেন। তো পিচ্ছিল রাস্তায় হাঁটা কঠিন কারণ হচ্ছে
এখানে ঘর্ষণ বল খুবই কম থাকে, ঠিক আছে, তাই পিচ্ছিল রাস্তায় হাঁটা কঠিন হয়ে যায়। 2 নম্বর দেখো, মেশিনের যন্ত্রাংশে তেল দেওয়া হয় কেন? ঠিক আছে, তো মেশিনের যন্ত্রাংশে তেল দেওয়া হয় এই ঘর্ষণ কমানোর জন্য। 3 নম্বর দেখো, স্থির ঘর্ষণ ও চল ঘর্ষণের মধ্যে কোনটি বেশি? ঠিক আছে, তো স্থির ঘর্ষণ সব থেকে বেশি হয়। 4 নম্বর দেখো, চাকার টায়ার খসখসে করা হয় কেন? তো চাকার টায়ার খসখসে করা হয় কারণ হচ্ছে ঘর্ষণ বাড়ানোর জন্য, ঠিক আছে, ঘর্ষণ যাতে বাড়ে তার জন্য চাকার টায়ার খসখসে করা হয়। 5 নম্বর দেখো, ঘর্ষণ বল কি ধরনের বল? ঠিক আছে, এই ঘর্ষণ বল হলো একটি অসংরক্ষী বল। এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের অতিরিক্ত দেখে নিতে হবে, সাথে এই প্রিভিয়াস এর প্রশ্নটিও। চলো নেক্সট দেখো, 15 নম্বর দেখো, অভিকর্ষ ত্বরণ বা জি এর মান ভূপৃষ্ঠের কোথায় সবচেয়ে কম? ঠিক আছে, এটা এসেছে দেখো WBCS প্রিলিমস 2013 সালে এই প্রশ্নটি এসেছিল। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? অভিকর্ষ ত্বরণের মান সব থেকে কম হচ্ছে কোথায়? বিষুব রেখায়, ঠিক আছে, আর কেন্দ্রে এটি 0, ঠিক আছে, বিষুব রেখা এবং কেন্দ্রে এটি 0 হয়। চলো এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। ভূপৃষ্ঠে জি এর গড় মান কত? ঠিক আছে, তো ভূপৃষ্ঠে জি এর গড় মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 নম্বর দেখো, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন সবসময় কি 0 হবে। 3 নম্বর দেখো, চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ? কোনো বস্তুকে যদি চাঁদে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে পৃথিবীর ওজন কত ভাগ হবে? সেটি হবে 6 ভাগের 1 ভাগ ওজন হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি 60 কেজি হয় তো চাঁদে হয়ে যাবে সেটা কত? 10 কেজি, ঠিক আছে। 4 নম্বর দেখো, পাহাড়ের চূড়ায় উঠলে বস্তুর ওজন বাড়বে না কমবে? ঠিক আছে, তো পাহাড়ের চূড়ায় উঠলে বস্তুর ওজন সবসময় কি কমতে থাকবে। 5 নম্বর দেখো, লিফট অবাধে নিচে পড়লে লিফটের ভিতরের লোকের ওজন কত হবে? ঠিক আছে, তো লিফট যদি অবাধে নিচের দিকে পড়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে লিফটের ভিতরে যে ওজন থাকবে সেটা হয়ে যাবে 0 বা ওজনহীন হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এই অভিকর্ষ সম্পর্কিত এই কটা প্রশ্ন তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 16 নম্বর, ঘর্ষণ বল বা ফ্রিকশন স্পর্শতলের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে? ঠিক আছে, এটা এসেছে দেখো WBCS প্রিলিমস 2014 সালে এই চ্যাপ্টার থেকে। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? এই ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর এটি নির্ভর করে না, ঠিক আছে। কেন? এটি কেবল তলের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে, তলের প্রকৃতি কেমন হবে তার উপর নির্ভর করবে সেখানে ঘর্ষণ কেমন হবে, ঠিক আছে, সে ক্ষেত্রফলের উপর কোনো নির্ভরশীল নয়। চলো এবার এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, ঘর্ষণ বল তলের মসৃণতার উপর কিভাবে নির্ভর করে? ঠিক আছে, তো ঘর্ষণ বল কিভাবে নির্ভর করে? এটি তল যত মসৃণ ঘর্ষণ তত কম, ঠিক আছে, তলটা যত মসৃণ হবে ঘর্ষণ তত কম হবে। 2 নম্বর দেখো, ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সাথে কিভাবে পরিবর্তিত হয়? ঠিক আছে, তো ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। 3 নম্বর দেখো, দুটি তলের মধ্যে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক ব্যবহার করলে কি ঘর্ষণ হয়? তো আমাদের উত্তর হবে কি, দুটি তলের মধ্যে যে লুব্রিকেন্ট ব্যবহার হয় তখন ঘর্ষণ কমে যায়। 4 নম্বর দেখো, ঘর্ষণ বল একটি কি ধরনের বল? এই ঘর্ষণ বল হলো একটি অসংরক্ষী বল। 5 নম্বর দেখো, গাড়ির চাকা গোল করা হয় কেন? ঠিক আছে, তো গাড়ির চাকা গোল করা হয় কারণ আবর্তন ঘর্ষণ চল ঘর্ষণের চেয়ে কম, ঠিক আছে, তো আবর্তন ঘর্ষণ চল ঘর্ষণের চেয়ে কম বলে গাড়ির চাকা গোল করা হয়। তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের অতিরিক্ত দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 17 নম্বর দেখো, স্থিতিস্থাপকতার সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে কি বলা হয়? দেখো এটা এসেছে পিএসসি ক্লার্কশিপ 2007 সালে, ঠিক আছে। তো স্থিতিস্থাপকতার সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে কি বলা হয়? তোমাদের উত্তর হয়ে যাবে কি, এটি অপশন এ, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় পীড়ন ও বিকৃতির অনুপাতকে। তো এটা হচ্ছে হুকের ল, ঠিক আছে। চলো কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, হুকের সূত্র কোন সীমার মধ্যে প্রযোজ্য? ঠিক আছে, তো আমাদের উত্তর কি, হুকের সূত্র এই স্থিতিস্থাপক সীমার মধ্যেই প্রযোজ্য। 2 নম্বর দেখো, ইয়াং গুণাঙ্ক কেবল কোন পদার্থের ক্ষেত্রে দেখা যায়? ঠিক আছে, ইয়াং গুণাঙ্ক কেবল কঠিন পদার্থের ক্ষেত্রেই দেখা যায়, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, একটু ভালো করে দেখে নেবে এটা।
ইয়াংয়ের অঙ্ক কেবল কঠিন পথে ক্ষেত্রেই দেখা যায়। 3 নম্বর দেখো, পীড়নের এসআই একক কি? ঠিক আছে, তো পীড়নের এসআই একক হচ্ছে কি? নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার হলো পীড়নের এসআই একক বা পাস্কেল। 4 নম্বর দেখো, বিকৃতির একক কি? বিকৃতির এটি কেবল এককহীন রাশি। ঠিক আছে, বিকৃতির কোনো একক নেই। 5 নম্বর দেখো, রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? ঠিক আছে, তো রবার এবং ইস্পাতের মধ্যে সবথেকে বেশি স্থিতিস্থাপক হচ্ছে কি? ইস্পাত। এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের দেখতে হবে। চলো নেক্সট দেখো, 18 নম্বর, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? দেখো এটা এসেছে ডাব্লিউপি কনস্টেবল 2018 সালে। ঠিক আছে, তো বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? তো আমাদের উত্তর কি হয়ে যাবে? এটি পৃষ্ঠটান বলের জন্য এটি বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। চলো এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, জলে সাবান মেশালে পৃষ্ঠটান বাড়ে না কমে? ঠিক আছে, তো জলে সাবান মেশালে পৃষ্ঠটান সবসময় কি? কমে যায়। 2 নম্বর দেখো, রঙের তুলি জল থেকে তুললে চুলগুলো চিপসে যায়, কারণ কি? কারণ এই পৃষ্ঠটানের জন্যই এটি হয়। 3 নম্বর দেখো, তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কেমন হয়? তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান সবসময় কি? কমে যায়। 4 নম্বর দেখো, পৃষ্ঠটানের এসআই একক কি? তো এই পৃষ্ঠটানের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার। ঠিক আছে, নিউটন পার মিটার হলো এই পৃষ্ঠটানের এসআই একক। 5 নম্বর দেখো, কর্পূর জলে দিলে নাচতে থাকে কেন? এটি অসমান পৃষ্ঠটানের কারণে এটি হয়। ঠিক আছে, তো কর্পূর জলে নাচতে থাকার কারণে এটি অসমান পৃষ্ঠটানের কারণে হয়। তো এখান থেকে এই কটা প্রশ্ন পৃষ্ঠটান সম্পর্কিত তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে, সাথে এটাও। চলো নেক্সট দেখো, 19 নম্বর, একটি স্প্রিংকে টেনে লম্বা করলে তার মধ্যে কোন শক্তি সঞ্চিত হয়? দেখো এটা এসেছে ডাব্লিউবিসিএস 2011 সালে এই প্রশ্নটি এসেছে। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশন বি, স্থিতিশক্তি। ঠিক আছে, স্থিতিশক্তি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তো একটি স্প্রিংকে টেনে লম্বা করলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। চলো এবার এই প্রশ্ন রিলেটেড কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, স্থিতিশক্তির মান কিসের উপর নির্ভর করে? ঠিক আছে, তো আমাদের উত্তর কি হয়ে যাবে? এই স্থিতিশক্তির মান সবসময় বস্তুর অবস্থান ও আকৃতির উপর নির্ভর করে। 2 নম্বর দেখো, স্প্রিং এর বল ধ্রুবকের একক কি? স্প্রিং এর বল ধ্রুবকের একক কি? তো আমাদের উত্তর হবে স্প্রিং এর বল ধ্রুবকের একক হলো নিউটন পার মিটার। 3 নম্বর দেখো, স্প্রিং কাঁচি দিয়ে টানলে তার বল ধ্রুবক কেমন হয়? ঠিক আছে, স্প্রিং কাঁচি দিয়ে টানলে তার বল ধ্রুবক সবসময় কি? বেড়ে যাবে। 4 নম্বর দেখো, ধনুক থেকে তীর ছোড়ার সময় কোন শক্তি কাজে লাগে? তো ধনুক থেকে তীর ছোড়ার সময় সবসময় স্থিতিশক্তি কাজে লাগে। ঠিক আছে, এটা ধনুক হবে। চলো 5 নম্বর দেখো, ঘড়ির স্প্রিং এ কোন শক্তি থাকে? তো ঘড়ির স্প্রিং এ যে থাকে সেটা হচ্ছে স্থিতিশক্তি সজ্জিত থাকে। ঠিক আছে, তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের দেখতে হবে, আর সাথে এই প্রিভিয়াস এর প্রশ্ন কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তো দেখবেই, সাথে এগুলো তোমাদের দেখতে হবে। চলো নেক্সট দেখো, 20 নম্বর, চলার পথে বালি ছড়ানো থাকলে হাঁটতে অসুবিধা হয় কেন? ঠিক আছে, তো এটা এসেছে দেখো মিসলেনিয়াস 2010 সালে এই প্রশ্নটি এসেছে। ঠিক আছে, তো আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশন বি, ঘর্ষণ কমে যায়। ঠিক আছে, ঘর্ষণ কমে যায় তাই আমাদের হাঁটতে অসুবিধা হয়। চলো এবার এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, বরফের উপর হাঁটা কঠিন কেন হয়? তো বরফের উপর হাঁটা কঠিন হয় কারণ অতি নিম্ন ঘর্ষণের জন্য। ঠিক আছে, এখানে ঘর্ষণ খুবই কম হয়, এই জন্য আমাদের হাঁটতে অসুবিধা হয়। 2 নম্বর দেখো, মেশিনে বল বিয়ারিং কেন ব্যবহার করা হয়? তো বল বিয়ারিং ব্যবহার করা হয় কারণ ঘর্ষণ কমানোর জন্য। 3 নম্বর দেখো, পাখিরা ডানা ঝাপটে ওড়ে নিউটনের কোন সূত্রে? তো পাখি উড়ে নিউটনের তৃতীয় সূত্রে বা বায়ুর ঘর্ষণের সাহায্যে। ঠিক আছে, এই দুটোই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তৃতীয় সূত্র এবং বায়ুর ঘর্ষণের কারণে পাখিরা উঠতে পারে। 4 নম্বর দেখো, সাঁতারু কেন জলে হাত পা ছোড়ে? ঠিক আছে, জলে হাত পা ছোড়ে কারণ কি? কারণ জলের ঘর্ষণ কাটতে এবং প্রতিক্রিয়া বল পেতে। ঠিক আছে, ঘর্ষণ কাটতে এবং প্রতিক্রিয়া বল পেতে সাঁতারু জলে হাত পা ছোড়ে। 5 নম্বর দেখো, ঘর্ষণ কি উৎপন্ন করে? ঘর্ষণ কি উৎপন্ন করে? ঘর্ষণ সবসময় তাপ উৎপন্ন করে। ঠিক আছে, তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের দেখতে হবে, আর প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের দেখতেই হবে। চলো নেক্সট দেখো,
21 নম্বর দেখো, ইয়াং গুণাঙ্ক কিসের সাথে সম্পর্কিত? দেখো এটা এসেছে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019 সালে, ঠিক আছে। তো ইয়াং গুণাঙ্ক কিসের সাথে সম্পর্কিত? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি, ইয়াং গুণাঙ্ক দৈর্ঘ্য বিকৃতির সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। আর ইয়াং গুণাঙ্ক সবসময় কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। চলো এবার কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। আয়তন বিকৃতি গুণাঙ্ককে কি বলে? আয়তন বিকৃতি গুণাঙ্ককে বলা হয় বাল্ক মডুলাস, ঠিক আছে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু ভালো করে দেখতে হবে তোমাদের। আয়তন বিকৃতি গুণাঙ্ককে কি বলা হয়? বাল্ক মডুলাস বলা হয়। 2 নম্বর দেখো, গ্যাসের ক্ষেত্রে কি ইয়াং গুণাঙ্ক থাকে? না, গ্যাসের ক্ষেত্রে ইয়াং গুণাঙ্ক থাকে না। ইয়াং গুণাঙ্ক থাকে একমাত্র কি কঠিনের ক্ষেত্রে। 3 নম্বর দেখো, আকার বিকৃতি গুণাঙ্ককে কি বলা হয়? তো আকার বিকৃতি গুণাঙ্ককে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক। 4 নম্বর দেখো, অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি সমান সমান কি? অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতিকেই বলা হয় কি ইয়াং গুণাঙ্ক। 5 নম্বর দেখো, তামা ও লোহার মধ্যে কার স্থিতিস্থাপকতা সব থেকে বেশি? তো তামা এবং লোহার মধ্যে স্থিতিস্থাপকতা সব থেকে বেশি কার? লোহার স্থিতিস্থাপকতা সব থেকে বেশি হয়, ঠিক আছে। তো এখান থেকে এই প্রিভিয়াস এর প্রশ্নটির সাথে এই সম্ভাব্য প্রশ্ন দুটোই খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। 22 নম্বর দেখো, তরল বা গ্যাসের গতির আভ্যন্তরীণ বাধা বা ঘর্ষণকে কি বলা হয়? দেখো তরল বা গ্যাসের গতির আভ্যন্তরীণ বাধা বা ঘর্ষণকে কি বলে? দেখো এটা এসেছে পিএসসি ক্লাস 3 2013 সালে, ঠিক আছে। খুব ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? একে বলা হয় কি, অপশন বি, সান্দ্রতা, ঠিক আছে। সান্দ্রতা বলা হয় তরল বা গ্যাসের গতিশক্তির আভ্যন্তরীণ বাধা বা ঘর্ষণকে। চলো এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, উষ্ণতা বাড়লে তরলের সান্দ্রতা কেমন হয়? ঠিক আছে, তো যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে তরলের সান্দ্রতা সবসময় কি কমে যায়। 2 নম্বর দেখো, উষ্ণতা বাড়লে গ্যাসের সান্দ্রতা কেমন হয়? উষ্ণতা বাড়লে গ্যাসের সান্দ্রতা বেড়ে যায় আর তরলের সান্দ্রতা কমে যায়, ঠিক আছে। 3 নম্বর দেখো, সান্দ্রতার একক কি? সিজিএস পদ্ধতিতে সান্দ্রতা একক কি? ওএইচ। 4 নম্বর দেখো, জল ও মধুর মধ্যে কার সান্দ্রতা বেশি? ঠিক আছে, জল ও মধুর মধ্যে সান্দ্রতা কার বেশি? সেটা হচ্ছে মধুর সান্দ্রতা সব থেকে বেশি। 5 নম্বর দেখো, সান্দ্রতা শূন্য এমন তরলকে কি বলে? ঠিক আছে, সান্দ্রতা শূন্য এমন তরলকেই বলা হয় আদর্শ তরল, ঠিক আছে। তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের ভালো করে দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 23 নম্বর, স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে বস্তুর যে অবস্থা হয় তাকে কি বলে? দেখো এটা এসেছে WBPSI 2021 সালে। তো স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে বস্তুর যে অবস্থা হয় তাকে কি বলা হয়? তার মধ্যে উত্তর হচ্ছে কি অপশন সি, প্লাস্টিক বা অস্থিতিস্থাপক, ঠিক আছে। প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বলা হয় যখন স্থিতিস্থাপক সীমার বাইরে কোনো বস্তুর চলে গেলে, ঠিক আছে। চলো এবার এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই আমরা। 1 নম্বর দেখো, একটি পূর্ণ নমনীয় বস্তুর উদাহরণ কি? এটি পূর্ণ নমনীয় বস্তুর উদাহরণ হচ্ছে কি কাদা বা চুইংগাম হলো একটি পূর্ণ নমনীয় বস্তু। 2 নম্বর দেখো, কাঁচ কি ধরনের পদার্থ? তো কাঁচ হলো একটি কি ভঙ্গুর পদার্থ। 3 নম্বর দেখো, পয়সন অনুপাতের সীমা কত? ঠিক আছে, তো পয়সন অনুপাতের সীমা হচ্ছে -1 থেকে 0.5 এর মধ্যে, ঠিক আছে। -1 থেকে 0.5 এর মধ্যে পয়সন অনুপাতের সীমা। 4 নম্বর দেখো, তার টেনে লম্বা করলে ব্যাস কমে যাওয়াকে কি বিকৃতি বলে? ঠিক আছে, তো তার টেনে লম্বা করলে ব্যাস কমে যাওয়াকে কি বিকৃতি বলে? তার মধ্যে উত্তর হবে কি এটাকে পার্শ্ব বিকৃতি বলে। 5 নম্বর দেখো, তার ছিঁড়ে যাওয়ার ঠিক আগের পীড়নকে কি বলে? ঠিক আছে, তো তার ছিঁড়ে যাওয়ার ঠিক আগের পীড়নকে বলে হচ্ছে অসহ পীড়ন, ঠিক আছে। তো এখান থেকে এই কটা প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে। চলো নেক্সট দেখো, 24 নম্বর, সাইকেলের চেন ও গিয়ারে গ্রিজ বা তেল দেওয়া হয় কেন? ঠিক আছে, দেখো এটা এসেছে কেপি কনস্টেবল 2013 সালে। তো সাইকেলের চেন বা গিয়ারে গ্রিজ বা তেল দেওয়া হয় কেন? খুব ভালো প্রশ্ন এটা। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? ঘর্ষণ কমানোর জন্য, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঘর্ষণ কমানোর জন্য সাইকেলের চেন ও গিয়ারে গ্রিজ বা তেল দেওয়া হয়। চলো এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই একবার। 1 নম্বর দেখো, কঠিন পিচ্ছিলকারক পদার্থের উদাহরণ দাও একটি। ঠিক আছে, তো কঠিন পিচ্ছিলকারক পদার্থের একটি উদাহরণ কি? একটি হলো গ্রাফাইট। 2 নম্বর দেখো, ঘর্ষণ কি সম্পূর্ণ দূর করা সম্ভব? না, তো ঘর্ষণ সম্পূর্ণ দূর করা কখনোই সম্ভব নয়।
3 নম্বর দেখো, চাকার টায়ার কেন নর্মদাযুক্ত বা ট্রেন্স করা হয়? ঠিক আছে, কারণ ঘর্ষণ বাড়িয়ে গ্রিপ ধরে রাখতে এই চাকার টায়ার নর্দমাযুক্ত বা ট্রেন্স করা হয়। 4 নম্বর দেখো, বৃষ্টির দিনে ব্রেক কষলে সাইকেল পিছলে যায় কেন? ঠিক আছে, বৃষ্টির দিনে ব্রেক কষলে সাইকেল পিছলে যায় কারণ কি? জলের জন্য ঘর্ষণ কমে যায়। 5 নম্বর দেখো, ঘর্ষণ বল কোন ধরনের রাশির উদাহরণ? এই ঘর্ষণ বল একটি কি? এই ঘর্ষণ বল একটি হলো ভেক্টর রাশি। ঠিক আছে, তো এইটার সাথে সাথে তোমাদের এই 5টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, তোমাদের পরীক্ষায় আসার একটা খুব প্রবল চান্স আছে। চলো নেক্সট দেখো, 25 নম্বর, কোনটি সবচেয়ে বেশি স্থিতিস্থাপক? ঠিক আছে, রাবার, কাঁচ, ইস্পাত না তামা? দেখো এটা এসেছে WBCS 2016 সালে। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। চলো, এটা আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ইস্পাত হলো সব থেকে বেশি স্থিতিস্থাপক এই কটা পদার্থের মধ্যে। চলো এবার কিছু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই। 1 নম্বর দেখো, রাবারকে আমরা কেন বেশি স্থিতিস্থাপক মনে করি? ঠিক আছে, কারণ এটি বেশি প্রসারিত হয়, কিন্তু এটি ভুল ধারণা। ঠিক আছে, রাবার সব থেকে বেশি স্থিতিস্থাপক মনে করি, কিন্তু এটি ভুল ধারণা। 2 নম্বর দেখো, স্থিতিস্থাপকতা কিসের উপর নির্ভর করে? তো স্থিতিস্থাপকতা নির্ভর করে উপাদানের উপর। উপাদান কেমন হবে তার উপর নির্ভর করে তার স্থিতিস্থাপকতা কেমন হবে। 3 নম্বর দেখো, একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ দাও। একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ হলো কোয়ার্টজ বা ফসফর ব্রোঞ্জ। ঠিক আছে, কোয়ার্টজ বা ফসফর ব্রোঞ্জ হলো একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। 4 নম্বর দেখো, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? ঠিক আছে, পীড়ন ও বিকৃতির মধ্যে সবথেকে বেশি মৌলিক হচ্ছে বিকৃতি। 5 নম্বর দেখো, পীড়নের মাত্রা কি বা ডাইমেনশনাল ফর্মুলা? তো পীড়নের মাত্রা হলো ml-1, ঠিক আছে, আর হচ্ছে T-2। ঠিক আছে, ml-1 T-2 হলো পীড়নের মাত্রা বা ডাইমেনশনাল ফর্মুলা। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে এই 25টা প্রশ্ন তোমরা যদি দেখে নাও, এই 25টা প্রশ্নের প্রিভিয়াস থেকে তোলা হয়েছে, এবং আর কিছু সম্ভাব্য প্রশ্ন তোমাদের দেওয়া আছে। প্রত্যেক প্রশ্ন 5টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। একটা করলে তোমাদের আর কিছু দরকার হবে না, এই চ্যাপ্টার থেকে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।